বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে উঠে এসেছে এক বহুল আলোচিত নাম, যে নাম ঘিরে বছরের পর বছর ধরে বিতর্ক, অভিযোগ, ক্ষমতার প্রভাব আর বিচারহীনতার আলোচনা চলে এসেছে। একসময় যিনি ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, আজ তিনি নিজেই আন্তর্জাতিক আইনি জটিলতার কেন্দ্রে। সরকার বলেছিল তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু বাস্তবতা কি সেই পথে এগোচ্ছে, নাকি পুরো ঘটনা প্রবাহ নতুন এক রাজনৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে? সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে শর্ত সাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। একসময় পিলখানা থেকে শুরু করে র্যাব এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে থাকা এই ব্যক্তি এখন অবস্থান করছেন দুবাইয়ে, যাকে নিয়ে দেশের শত শত কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই ব্যক্তির জামিনের খবর নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার মাধ্যমে খুব দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বলা হয়েছিল দেশের মাটিতেই হবে সব অভিযোগের বিচার। দুর্নীতি, জমি দখল, গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহারের প্রতিটি অভিযোগ আদালতে প্রমাণ করা হবে। কিন্তু সেই ঘোষণার পর বাস্তব চিত্র যেন ভিন্ন গল্প বলছে। গত 30 জুলাই দুবাইয়ের আদালতের আদেশে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। যদিও আদালত তার পাসপোর্ট জব্দ করেছে এবং আমিরাত ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ আপাতত তিনি দুবাই ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। তবে বিভিন্ন সূত্রের দাবি এই সময়টাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ তৈরির চেষ্টা করছেন তিনি, যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এখানে শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি সরকার সত্যিই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এত জোরালো উদ্যোগ নিয়ে থাকে, তাহলে জামিন কিভাবে হলো? আর যদি সবকিছু আইনি প্রক্রিয়ার মধ্যেই হয়ে থাকে, তাহলে সেই আইনি লড়াইয়ে কোথায় গিয়ে আটকে গেল বাংলাদেশের অবস্থান? আন্তর্জাতিক আইন নিয়ে কাজ করেন এমন অনেক বিশ্লেষক বলছেন বিষয়টি শুধু আদালতের সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতা। বিশেষ করে দুবাই বহু বছর ধরেই বিশ্বের ধনী বিনিয়োগকারী, বিতর্কিত ব্যবসায়ী এবং বিভিন্ন দেশের পলাতক ধনকুবেরদের অন্যতম নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে দুবাইয়ের রিয়েল এস্টেট খাত এবং বিনিয়োগ বাজারে বিশ্বের নানা প্রান্ত থেকে বিপুল অর্থ প্রবেশ করে। এর একটি অংশ বৈধ বিনিয়োগ হলেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে অবৈধ অর্থ পাচারের অভিযোগ উঠে এসেছে। ফলে বড় অঙ্কের অর্থ নিয়ে সেখানে অবস্থান করা কোনো ব্যক্তিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতাও প্রভাব ফেলতে পারে বলে অনেকের ধারণা। তবে এই বিষয়ে কোনো আদালত বা সরকার আনুষ্ঠানিকভাবে এমন ব্যাখ্যা দেয়নি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণ সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়া হলেও পুরো প্রক্রিয়া দ্রুত এগোয়নি। আইনজীবীদের একাংশের মতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের স্থানীয় কোনো দেওয়ানি বা আর্থিক মামলা বিচারাধীন থাকে, তাহলে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। এই বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। এমনও আলোচনা রয়েছে যে নিজের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনি চাপের বিষয়টি আগে থেকেই অনুমান করেছিলেন বেনজির আহমেদ। সেই কারণে স্থানীয় আইনি প্রক্রিয়াকে সামনে রেখে নিজের অবস্থানকে শক্ত করার চেষ্টা করেছিলেন। যদিও এই দাবির স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো বা এনসিবি এবং ইন্টারপোল শাখা জানিয়েছে তারা দুবাই আদালতের জামিনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি। এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক সমন্বয় নিয়ে। এটি কি তথ্য আদান প্রদানের ঘাটতি, নাকি আন্তর্জাতিক প্রক্রিয়ার স্বাভাবিক বিলম্ব? সেটিও এখন আলোচনার বিষয়। এখন একটু ফিরে দেখা যাক বেনজির আহমেদের কর্মজীবনের দিকে। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক ছিলেন। দীর্ঘ সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থাগুলোর নেতৃত্বে থাকার কারণে তিনি রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। কিন্তু ক্ষমতার সেই অবস্থানই পরবর্তীতে তার বিরুদ্ধে নানা অভিযোগের জন্ম দেয়। বিশেষ করে 2024 সালে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করলে একের পর এক তথ্য সামনে আসতে থাকে। দুদকের অভিযোগ অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে স্ত্রীর নামে 120 একরের বেশি জমি কেনা হয়েছে।
এছাড়া রাজধানী ধানমন্ডি, গুলশান ও উত্তরা সহ বিভিন্ন এলাকার বিলাসবহুল ফ্ল্যাট, পেন্ট হাউস এবং বাণিজ্যিক সম্পদের তথ্যও তদন্তে উঠে আসে। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি গোপালগঞ্জের একটি রিসোর্ট প্রকল্পকে ঘিরে। অভিযোগ রয়েছে স্থানীয় সাধারণ মানুষের জমি বিভিন্নভাবে অধিগ্রহণ করে সেখানে বিশাল প্রকল্প গড়ে তোলা হয়েছিল। ক্ষতিগ্রস্তদের একাংশ দাবি করেছেন তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। শুধু সম্পদের অভিযোগ নয়, মানবাধিকার নিয়েও রয়েছে দীর্ঘ বিতর্ক। র্যাবের নেতৃত্বে থাকার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগ বহুবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে 2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকায় ছিলেন বেনজির আহমেদও। নিষেধাজ্ঞার পরও দেশে তার প্রভাব পুরোপুরি কমেনি। তবে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত বদলে যায়। দুর্নীতির তদন্ত, আদালতের আদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশের পর তিনি দেশ ছেড়ে চলে যান বলে অভিযোগ রয়েছে। আজ পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালানোর কথা বলছে, অন্যদিকে তিনি বিদেশের আইনি প্রক্রিয়ার ভেতরে অবস্থান করছেন। ফলে প্রশ্ন উঠছে, এই মামলার শেষ কোথায়? আরও বড় প্রশ্ন হলো, যদি তিনি ভবিষ্যতে ইউরোপের কোনো দেশের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তাহলে সেই প্রক্রিয়া কিভাবে এগোবে? আন্তর্জাতিক আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রতিটি দেশ নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী বিবেচনা করে। ফলে ভবিষ্যতের সিদ্ধান্ত এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় পরিষ্কার, এই পুরো ঘটনা শুধু একজন সাবেক পুলিশ কর্মকর্তার আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, দুর্নীতি বিরোধী অভিযান, আন্তর্জাতিক কূটনীতি এবং প্রত্যর্পণ আইনের কার্যকারিতা নিয়েও বড় এক পরীক্ষা। যারা নিজেদের জমি হারানোর অভিযোগ করেছেন, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের বিচার দাবি করেছেন, তাদের প্রত্যাশা এখনো একই জায়গায়। তারা চান আদালতের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক এবং প্রমাণের ভিত্তিতে দোষী হলে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। অন্যদিকে আইনের মূলনীতিও একই কথা বলে, অভিযোগ যত গুরুতরই হোক, আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখেন। এখন দেখার বিষয়, দুবাইয়ের আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয় এবং আন্তর্জাতিক আইন শেষ পর্যন্ত কোন পথ দেখায়। এই মামলার পরিণতি শুধু একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাষ্ট্রের আইনি সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার বাস্তব চিত্র সামনে নিয়ে আসবে। কানিজ ফাতেমা, সময়, 0 টিভি।